মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি যোগ্যদের বাঁচিয়ে দেবেন, উনি যোগ্যদেরকে আরো বিপদে ফেলবেন। আপনি গদি ছাড়ুন, আমি বলছি 1 মাসের মধ্যে সব পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যাবে, যে কোনো পশ্চিমবাংলার। মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে পরের বার পরীক্ষায় বসার সময় ভাবেন আবার মুখ্যমন্ত্রী আপনাকে দেখবে, ঠকবে। তৃণমূল মানে প্রমাণিত চোর। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের আবার রায় বেরোলো এবং তারপরে সুপ্রিম কোর্টের রায় শুনে মুখ্যমন্ত্রী তিনি নবান্নে প্রেস কনফারেন্স করে বললেন আপাতত স্বস্তি। কেউ দেখছেন এসএসসি রায় নিয়ে? যারা জালিয়াতি করে তারা কোনোদিন স্বীকার করে যে আমি জালিয়াতি করেছি? পৃথিবীতে এরকম একটা উদাহরণ আছে পৃথিবীতে, ভারতবর্ষের আইন জগতের ইতিহাস ছেড়ে দিলাম, ভারতবর্ষের ইতিহাসও ছেড়ে দিলাম, সারা পৃথিবীর ইতিহাসে আপনি একজন দেখাতে পারবেন যে জালিয়াতি করে বলে আমি জালিয়াতি করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি যোগ্যদের বাঁচিয়ে দেবেন, উনি যোগ্যদেরকে আরো বিপদে ফেলে দিলেন। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটা অ্যাপ্লিকেশন জমা দিল যে তারা পরীক্ষা মেনে নিচ্ছে, রাজ্য সরকার সম্মতি জানালো। এটা তো আমার কথা নয়, যারা যারা মামলার হিয়ারিং দেখেছে তারা শুনেছে। ছাত্রছাত্রীরা স্বস্তি কিনা সেটা দেখতে হবে, যারা পরীক্ষা দেবেন তারা স্বস্তিতে কিনা সেটা দেখতে হবে, যাদের চাকরি গেছে তারা স্বস্তিতে কিনা সেটা দেখতে হবে, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি করেছেন তারা স্বস্তিতে কিনা দেখতে হবে। শুধুমাত্র আপনারা এই সংবাদ মাধ্যম তারা শুধু মুখ্যমন্ত্রীর স্বস্তিটা দেখিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী স্বস্তিতে আছে। স্বস্তিতে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য ব্যক্তি, যাদের চাকরি গেছে তারা স্বস্তিতে আছে কিনা সেইটাই তো মূল বিষয়। মুখ্যমন্ত্রী স্বস্তিতে থাকুক কি অস্বস্তিতে থাকুক তাতে পশ্চিমবাংলার মানুষের কি যায় আসে? আজকে একটা প্রজন্ম শেষ হয়ে গেল, এর জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া কি? আপনি তো রাজ্যের দায়িত্ব নিয়েছেন, আগে তো খুব বলে বেড়াচ্ছিলেন যে লয়াররা সব করে দিল, লয়াররা সব করে দিল। এখন আর বলছেন না কেন? যে লয়াররা সব করে দিল, লয়ারদের জন্য সবার চাকরি চলে গেল, এটা বলা বন্ধ করে দিলেন কেন হঠাৎ করে? তার কারণ আপনি বুঝে গেছেন যদি লয়াররা সব কাজ করতে পারে তাহলে আপনাকে প্রশাসনের শীর্ষে বসিয়ে রেখেছে কেন? আপনার মন্ত্রীরা টাকা গুনবে বলে? ভাইপো টাকা গুনবে বলে? ভাইপো BMW মার্সিডিজ চড়বে বলে? বিদেশে ট্রিটমেন্ট করাতে যাবে বলে? না কি করাতে যায় কেউ তো জানে না। কিসের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন? পদত্যাগ করা উচিত আপনার। সারা পশ্চিম বাংলায় আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আজকে মুর্শিদাবাদের কি অবস্থা? আপনি আগুন জ্বালিয়েছেন। আপনি প্রশাসনের থেকে যদি কিছু করতে না পারেন, আপনি প্রশাসনে আছেন কেন? গদি ছাড়ুন। এত লোভ কেন আপনার? আপনি গদি ছাড়ুন। আমি বলছি 1 মাসের মধ্যে সব পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যাবে, যে কোনো পশ্চিমবাংলার। মুখ্যমন্ত্রী তো বলছেন যে 2025-এর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি গদি ছাড়ুন। আপনি গদিতে বসে আছেন কেন? একটা প্রজন্মকে শেষ করে দিয়ে এতগুলো কথা বলতে আপনার লজ্জা করে না? অবশ্য তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া হয়, তাদের মান সম্মান লাজ লজ্জা বোধ বলে কিছু হয় না। কারণ তৃণমূল মানে তারা জেলে যায়, জেল থেকে বেরিয়ে আসে, দোকান কাটা লোকজন হয় যারা তৃণমূল করে। দেখবেন জেলে যাবে, জেল থেকে বেরিয়ে এসে বলবে আমি তো চুরি করিনি। প্রমাণিত চোর বলে বেড়াবে চুরি করে। আজকে যোগ্যদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কে? ওই মন্ত্রীর মেয়ে, পরীক্ষায় না বসে যার চাকরি হয়েছে, এরা হলো যোগ্য। আমি দেখবো দ্বিতীয়বার পরীক্ষা হলে যে এইসব লোকগুলো পরীক্ষায় বসে কিভাবে, এটাও আমি দেখব। কত আন্দোলন করতে পারে দেশে। এখনো ভারতবর্ষে আদালত বলে একটা প্রতিষ্ঠান রয়েছে, এখনো ভারতবর্ষে হাইকোর্ট আছে, এখনো ভারতবর্ষে সুপ্রিম কোর্ট আছে, এখনো এটা ভারতবর্ষ আছে। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন আমি দেখব। পশ্চিমবাংলাটাকে নিজের সম্পত্তি মনে করলে চলবে না। কিন্তু ডিসেম্বর অবধি তো যারা যোগ্য, এখনো অবধি যারা চিহ্নিত মানে যারা চিহ্নিত হয়নি, যোগ্যরা তো এখনো চাকরি করতে পারবে ডিসেম্বর অবধি।
সুপ্রিম কোর্ট তো জানান না, যোগ্যদের চাকরি নেই। যোগ্যরা ডিসেম্বর মাস পর্যন্ত কাজটা এই কারণে চালিয়ে যাবে, শুধু 9, 10 আর 11, 12। তার কারণ হলো কিছু স্কুলে টিচার থাকছে না। যেরকম ধরুন ম্যাথামেটিক্সের টিচার, তো হিস্ট্রির টিচার এনে তো আপনি পড়াতে পারবেন না। গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে না, তারা জলে ভেসে গেল, তাদের পরিবারগুলো। গ্রুপ সি গ্রুপ ডির পরিবারগুলো জলে ভেসে গেল, শুধু 9, 10, 11, 12 এর চাকরিটা 60 বছর অবধি থাকলো না। ডিসেম্বর মাসের মধ্যে তারা যদি নতুন পরীক্ষায় পাশ করে বেরিয়ে আসতে পারেন থাকবেন, না পারেন যাবেন। এটা রাজ্য সরকার তার এফিডেভিটের মাধ্যমে করিয়ে দিল। আমি তো বারবার বলছি, যারা যারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছেন ঠকবেন। কেউ যদি মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে পরের বার পরীক্ষায় বসার সময় ভাবেন আবার মুখ্যমন্ত্রী আপনাকে দেখবে, ঠকবেন। আবারও বলছি, চ্যালেঞ্জ নিচ্ছি, কেউ যদি মুখ্যমন্ত্রীকে আবার বিশ্বাস করে পরের বার পরীক্ষায় বসেন কোন মুখ্যমন্ত্রীর আশ্বাসে বা মুখ্যমন্ত্রীর চেলাচামুন্ডাদের নোট গোনার আশ্বাসে, আবারও বলছি ঠকবেন। জালিয়াতের কথা বিশ্বাস করতে নেই, জালিয়াত জালিয়াতি হয়। কিন্তু ব্রাত্য বসু তো বলেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট বের করবেন। ল্যাম্প পোস্টের কথার উত্তর দেবো না। যাত্রা করে, যাত্রা পার্টিতে ওকে মানায়, শিক্ষামন্ত্রী হিসাবে ওকে মানায় না। ওর কিসের যোগ্যতা যে ও শিক্ষামন্ত্রী হয়েছে? এখানে যোগ্যতা একজন, সেটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তর ওনাকে দিতে হবে। জেনুইনদের জীবন শেষ হয়ে গেল কেন, একটা প্রজন্ম শেষ হয়ে গেল কেন, এই উত্তর ওনাকে দিতে হবে। পশ্চিম বাংলার ইতিহাসে কোনোদিন এই জিনিস হয়নি, যা আপনি আজকে সর্বনাশ করে দিয়ে গেলেন পশ্চিম বাংলার জন্য। কিন্তু এত কিছু করছে সরকার, যোগ্য অযোগ্য লিস্ট বের করছেই বা না কেন? নিজেদের চেলাচামুন্ডা গুলো যে জেলে চলে যাবে, যাদের থেকে মাল নিয়েছে সেটা প্রকাশ্যে চলে আসবে, যাদের থেকে পয়সা খেয়ে, যাদের থেকে 50 কোটি টাকা পার্থর বাড়ির অপার বেরিয়েছিল, সেই পয়সাগুলো যেগুলো পকেটে ঢুকে হজম হয়েছে সেগুলো প্রকাশ্যে চলে আসবে নামগুলো। সেই ভয়ে করছে না। ক্ষমতা থাকে করে দেখান মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে নামটা বার করে। আপনি যখন মুখ্যমন্ত্রী, আপনি যখন পারেননি, আপনি একটা অপদার্থ, আপনি পশ্চিম বাংলার আপকামিং জেনারেশনকে, একটা প্রজন্মকে ধ্বংস করেছেন। আমরাও ছাড়বো না। যেটা 20 বা 21শে এপ্রিল দেওয়ার কথা ব্রাত্য বসু বলেছিলেন দেবেন, সেটা সুপ্রিম কোর্টে দিলেন না কেন? দেবে না তো, দেবে না তো, জালিয়াতের নাম বেরিয়ে আসবে, তাই জন্য। এবার জালিয়াতের নাম কিভাবে বার করতে হয় চ্যালেঞ্জ নিচ্ছি, চ্যালেঞ্জ নিচ্ছি। জালিয়াতের নাম কিভাবে বার করাতে হয় সেটা আমরাও দেখব। দেখছি বলা হচ্ছে যে একেবারে সুপ্রিম কোর্ট থেকে পুরো বলা হচ্ছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের কিন্তু টাকা ফেরত দিতেই হবে। দিতে হবে তো, ওই একটা একটা করে টাকা ফেরত দেওয়াবো আর একটা একটা করে চিহ্নিত অযোগ্যকে বাজারে সবাইকে দেখাবো। চ্যালেঞ্জ নিলাম আমি, চ্যালেঞ্জ নিলাম আমি। রাজ্যকে বলা হচ্ছে মুচলেখা দিতে হবে, ঠিক কি কারণে? রাজ্য সরকার তো ধাপ্পাবাজ, এই ধাপ্পাবাজিটা সবাই বুঝে গেছে। মুখে বলে দিল এক, লয়ারদের কোনো তো দোষ নেই, লয়ারদের যা বলতে বলে তাই জন্য লয়ার। আমাকে যারা আমার ক্লায়েন্ট যা বলতে বলবে তাই আমি বলবো, আমি তো তার বাইরে বলতে পারবো না। এবার মামলা করার সময় কিছু আমাকে পরিস্থিতি বুঝে বলতে হয়, সেটা অন্য বিষয়। কিন্তু আমাকে যিনি মামলা দিয়েছেন আমাকে তার হয়ে কথা বলতে হবে, তার হয়ে সওয়াল করতে হবে, যেই লয়ার হোক না কেন। তো লয়ারদের যদি এত ক্ষমতা থাকে, সবটা ক্যান্সেল। এখন তো বলা বন্ধ করে দিয়েছেন যে এখন অমুক লয়ার চাকরি ক্যান্সেল করে দিল, তমুক লয়ার, চোর কুনালটাও তো আর বলছে না, ভাইপোও বলছে না, মুখ্যমন্ত্রীও আর বলছে না। তো লয়ারদের যদি এত ক্ষমতা থাকে তাহলে আপনি গদিতে আছেন কেন? নোট গোনার জন্য? আপনার লোকেরা নোট গুনে বাড়ি নিয়ে যাবে, লিপস অ্যান্ড বাউন্স তৈরি করবে, তাই জন্য? ঠিক কি মুচলেখা দিতে হবে রাজ্যকে? যেটা মুখে কোর্টে বলেছে সেটা, যে আমরা পরীক্ষা নেবো 31শে মের মধ্যে, আমাদের ওই অ্যাডভার্টাইজমেন্ট দেবো আর ডিসেম্বরের 31 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করে দেবো। মানে স্বীকার করে নিল রাজ্য যে দুর্নীতি হয়েছে। রাজ্য তো স্বীকার করবে কি? ও তো এমনিই প্রমাণিত দুর্নীতি, প্রমাণিত চোর। যেহেতু চুরির সাজা ফাঁসি হয় না,
সেই জন্য চোরগুলো বেল পেয়ে বেরোচ্ছে। চুরির সাজা তো আর ফাঁসি নয়। চোরগুলো বলে বেড়ায় যে আমার বেল হয়ে গেছে, আরে চুরির সাজা ফাঁসি নয়, তুমি সমাজের কাছে প্রমাণিত চোর। প্রমাণিত চোর শব্দটা ওই জন্য লাগালাম। তৃণমূল মানে প্রমাণিত চোর। চুরির জন্য ফাঁসি হয় না, ভারতবর্ষের আইনে সেটা নেই। অন্য অনেক দেশে থাকতে পারে, ভারতবর্ষের আইনে চুরির জন্য ফাঁসি হয় না, কিছু বছর জেল হয়ে তা বেরিয়ে যায়, এটাই চুরির আইন। প্রমাণিত চোরগুলো বলবেন কি হয়েছে, আমি তো জেল থেকে বেরিয়ে গেছি। এগুলো হলো প্রমাণিত চোর। এটা সমাজের জানা উচিত। সমাজ কল্যাণের জন্য এদের সমাজের কাছে চিহ্নিত হওয়া উচিত, যেদিন ক্ষমতা চলে যাবে যাতে এদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে তো বৈঠকের সময়, শিক্ষকদের নিয়ে বৈঠকের সময় বলেছিলেন যে প্ল্যান এ আছে, ওনার প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি, এইগুলো কি তার প্ল্যান? এটা হলো চোরেদেরকে কিভাবে বাঁচানো যায়। প্ল্যান বিটা হলো যদি প্ল্যান এটা ফ্লপ খায় তাহলে প্ল্যান বিতে চোরেদেরকে কিভাবে বাঁচানো যায়। প্ল্যান সিটাও তাই, প্ল্যান ডিটাও তাই, প্ল্যান ইটাও তাই। কি করে না, প্রকাশ্যে আমি চোরেদের নাম আনতে দেবো না। সেই জন্যই কি এতজন চোরেদেরকে নিয়ে কি করতে হয় আমরা দেখাবো তো। এখনো আসল জিনিস বাকি আছে, চোরেদের থেকে টাকা আদায়। তাদের তো সুদ সহ টাকা দিতেই। দেখেন না কিভাবে আদায় করি। ওটা তো সুপ্রিম কোর্ট পাল্টায়নি, ওটা নিয়ে সরকারও কিছু বলছে না। ও স্বস্তিতে আছে, খুব স্বস্তিতে আছে। স্বস্তি কাকে বলে সেটা তো আমরা দেখাবো।